আমাদের জীবন পরিচালনার পথে নৈতিক মূল্যবোধ ভীষণ বড় অবদান রাখে। আমরা জীবনটাকে পরিচালনাই করি আমাদের সমাজ এবং পরিবার থেকে পাওয়া নানান মূল্যবোধের ভিত্তিতে। এই মূল্যবোধগুলো আমাদেরকে কিভাবে সাহায্য করে? সাহায্য করে এইভাবে যাতে আমরা জীবনটাকে একটা সঠিক পথে পরিচালনা করতে পারি, ঝামেলাহীন জটিলতা মুক্ত একটি জীবন আমরা পেতে পারি। আমরা বড় হতে হতে এই মূল্যবোধগুলোকে অনেক আপডেট করি সময়ের সাথে এবং প্রয়োজন অনুযায়ী। কিন্তু এই আপডেটিংয়ের সময় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা এটাকে চেঞ্জ করে এমন কোনো একটা অ্যাবিউসিভ জায়গায় নিয়ে যাই যে সেটি আসলে আমাদের জীবনের জটিলতা আরও অনেক বাড়িয়ে দেয়। সুপ্রিয় দর্শক, প্রমিসেস জানতে চাইয়ের আজকের এই পর্বে আমরা আলোচনা করব সম্পর্কে অস্থিতিশীলতা এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয় এই বিষয়ের উপর। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি সিনিয়র সাইকোলজিস্ট এবং অ্যাডিকশন প্রফেশনাল, ঢাকা আহসানিয়া মিশনের রাখি গাঙ্গুলিকে। কেমন আছেন রাখি? ভালো আছি, আপনি ভালো? হ্যাঁ, ভালো আছি। তো এই যে মূল্যবোধ নিয়ে কথা বলছিলাম, আমি শুরুতে আপনার কাছে আসলে আসতে চাই যে মূল্যবোধ এই ব্যাপারটাকে আমরা কোনটাকে বলছি, নৈতিক মূল্যবোধ, এবং কোথা থেকে আমরা পাই? একই সঙ্গে এই প্রশ্নটাও করে রাখি যে নৈতিক মূল্যবোধ আমাদেরকে কিভাবে সাহায্য করে আমাদের জীবনে? একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন একটা পরিবারে থাকে। জি। সেই পরিবার থেকেই মূলত যে গ্রাউন্ড রুলসগুলো তৈরি হয়, এই গ্রাউন্ড রুলসগুলো একটা ব্যক্তিকে তার জীবন চলার পথে সহায়তা করে এবং সেখান থেকেই সে তার মূল্যবোধ এবং তার নৈতিকতাগুলো পরিবার তাকে শিক্ষা দেয়। এভাবে ধীরে ধীরে সে তার প্রত্যেকটা জায়গায়, তার ছাত্র জীবনে, তার কর্মক্ষেত্রে, তার বিবাহিত জীবনে, সব ক্ষেত্রে এই মূল্যবোধটাকে কাজে লাগায়। যখন এই মূল্যবোধ বা আমরা যাকে বলি প্রিন্সিপাল বা নৈতিকতা এটার থেকে বেরিয়ে যায়, তখনই তার অবক্ষয়টা শুরু হয়। এবং এই অবক্ষয়ই তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে তাকে অনেক পিছিয়ে দেয় এবং পেছানো থেকে শুরু হয় তার জীবনের একটা একটা করে স্খলন। এবং এভাবেই তার আসক্তি বলেন, তার সম্পর্কের খারাপ দিক বলেন, অথবা সম্পর্কের অস্থিতিশীলতা, এই সব কটাই মূল্যবোধ এবং তার নৈতিকতার সাথে যুক্ত হয়ে যায়। চমৎকার বলেছেন। তো একটু কি একটা কোনো উদাহরণ আনা যায় যে কিভাবে এরকম আপনি দেখেছেন, মানে আপনার অভিজ্ঞতা থেকে যদি আমাদের একটু জানান যে এরকম কোনো একটা নৈতিক স্খলনের কারণে কি দেখেছেন? আমরা তো আসলে আমাদের প্রফেশনের খাতিরে আমরা বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন রোগী আমাদের কাছে আসে, ক্লায়েন্ট আসে। জি। তো ক্লায়েন্টদেরকে দেখতে দেখতে একটা সময় পরিবারও এর সাথে যুক্ত হয় এবং আমাদের দরকারও পড়ে তাদের হিস্ট্রি নেওয়ার জন্য। কিছুদিন আগে এক পরিবার আমার কাছে এসছে, বাবা মা, আমার মেয়ে বহু পুরুষে আসক্ত, আমি কি করে তার এই আসক্তি দূর করব, তাকে আমি বিয়ে দিতে পারছি না, আমি কি করব তাকে নিয়ে। যখন আমি ক্লায়েন্টের সাথে বসলাম, বসার পর আমাকে সে বলল যে আমার আসলে ভালো লাগে না কাউকে বেশি দিন, কারো ব্যবহার ভালো লাগে তো কারো আচরণ ভালো লাগে না, কারো আচরণ ভালো লাগছে তো তার কেয়ারিং ভালো লাগছে না, অথবা তার যে চলাফেরা এটা আমার পছন্দ হচ্ছে না, আমি তখন কি করব। আসলে এটার সাথে যুক্ত হয় তার কিন্তু কিছু বিহেভিয়ারাল প্রবলেম, যেমন যেটাকে আমরা পার্সোনালিটি ডিসঅর্ডার বলে থাকি। এখন মা বাবা কিন্তু জানে না যে তার মেয়ের মধ্যে কিছু ডিসঅর্ডার ক্যারি করছে, সে কিন্তু বুঝতে পারে না। পাশাপাশি ছোটবেলায় তার যে বড় হওয়া, তার যে বিকাশ, এই বিকাশের ক্ষেত্রে তার কিছুটা প্রবলেম। তার মা তাকে সময় দিতে পারেনি, তার বাবা তাকে সময় দিতে পারেনি, তার যে পরিবারে যে মূল্যবোধ, সেই মূল্যবোধের কথা তারা তাকে বলেছে। বাচ্চাটা সময় চেয়েছে মার কাছে, বাবার কাছে, কিন্তু মা সেই কোয়ালিটি টাইম বাচ্চাটাকে দিতে পারেনি। কিন্তু এখন এমন একটা সময় মা তার চাকরিটাকে ছেড়ে দিয়েছে, বাবা ব্যবসা থেকে অনেক দূর পর্যন্ত যে ব্যবসা থেকে সে কিছুটা সময় বের করে এখন বাচ্চার জন্য দিচ্ছে। কিন্তু ব্যাপারটা কিন্তু তার ছিল না। সে যদি ছোটবেলা থেকেই একটা কোয়ালিটি টাইম এই বাচ্চাটাকে দিত,
তাহলে বাচ্চাটা তার পরিবারের নৈতিক যে মূল্যবোধটা সেটা শিখতে পারত। এবং পাশাপাশি পরিবারের যে আদর্শ, পরিবারের যে গ্রাউন্ড রুলসগুলো আছে এটা সে শিখতে পারত। কিন্তু ধীরে ধীরে তার মধ্যে যেটা বাসা বেঁধেছে, তার পরিবেশ, তার বিভিন্ন পরিবেশ থেকে যে স্টিমুলাসগুলো সে পেয়েছে, তার স্কুলে, সঙ্গী সাথী, কলেজ এবং ইউনিভার্সিটিতে, সে কিন্তু কখনোই এটাকে সঠিকভাবে ব্যবহার করতে শেখেনি। ওই জায়গা থেকে সে সরে গিয়েছে। এখন মা তাকে যতই বলুক, মা তাকে যতই শিক্ষা দিক, অবক্ষয় কিন্তু ছোটবেলা থেকেই একটু একটু করে সে ধারণ করেছে। এবং এইটাই সে পরবর্তীতে সে দেখেছে যে আমি যা ইচ্ছা আমি তাই করতে পারছি, কারণ সে একা থেকেছে, একা একা বেড়ে উঠেছে, সাথে তার ভাই বোনও ছিল না, সিঙ্গেল চাইল্ড ছিল। এবং পরবর্তীতে দেখা গেছে যখন সে সঙ্গী নির্বাচন করছে, সঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও তার সেই অনেকটা আমরা ড্রেস যেভাবে পছন্দ করি, জামা কাপড় যেভাবে পছন্দ করি, এটা পছন্দ হচ্ছে না, ওটা পছন্দ করছি, ওরকম সঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও মা কিন্তু পরবর্তীতে তাকে সাহায্য করেনি। একটা সময় আমি হিস্ট্রি নিয়ে জানলাম যে তার মায়ের ক্ষেত্রেও তার বাবা কিছুটা চাপিয়ে দিয়েছে এবং মা অনেকভাবে চেষ্টা করেছিল তার বাবাকে বলার জন্য যে আমার এই হাজব্যান্ড পছন্দ না, আমি আমার মতো করে একজন সঙ্গীকে চাই। তার মা এটা পারেনি এবং হাজব্যান্ড ওয়াইফের একই ছাদের নিচে থেকে তাদের সেপারেশন ছিল। তো ওটা বাচ্চাটা দেখেছে এবং ওইখান থেকেই সে কিন্তু শিক্ষাটা গ্রহণ করেছে এবং এভাবেই আস্তে আস্তে তার ভেতরে যে বিকাশটা ব্যাহত হয়েছে ওটাই তার পরবর্তী জীবনে ছাপ ফেলেছে। এক্স্যাক্টলি, তার মানে নৈতিক যে মূল্যবোধের কথা আপনি বললেন এখানে, সেটা তো অ্যাকচুয়ালি মূল্যবোধগুলো শুধু কাগজে কলমে ছিল, নিজেদের জীবনে তারা তো করে দেখাতে পারেননি। এক্স্যাক্টলি, যেমন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আমরা বলি, আমি একটা এক্সাম্পল দিই যে একটা গরুর সামনে যদি একটা গোলাপ ফুল রাখা হয়, সেই গোলাপ ফুলটাকে গরুটা কিন্তু খাদ্য হিসেবেই দেখবে, সে কিন্তু কখনোই সেটাকে ফুল বা তার যে একটা আলাদা সুগন্ধ আছে, এটার যে একটা সৌন্দর্য আছে সেটা বুঝবে না। তেমনিভাবে আমার যে ভালোবাসা, আমার যে বিশ্বাস, আমার যে মূল্যবোধ, আমি এমন একজনের কাছে আমি দিতে পারি না যে এটার মর্মটাই বুঝল না। সে এমনভাবে এটাকে ধারণ করলো যে ওটা অনেকটা গ্র্যান্টেড, যে আমি এটা আসলে আমি তো পাই, এটা আমার আসলে অর্জন করার কিছু নেই। তেমনিভাবে নির্বাচনের ক্ষেত্রে আমার যে পার্টনার আমি নির্বাচন করছি, আমি যে যার ভেতরে আমার যে প্রিন্সিপাল আছে, এই প্রিন্সিপালটা যদি আমি বিন্দুমাত্র দেখি যে না, আমার অ্যাপ্রোচ আমার দৃষ্টিকোণের সাথে মিলছে না, সেক্ষেত্রে কিন্তু আমার সঙ্গী নির্বাচন সঠিক হবে না। এবং এর ধারাবাহিকতা তার পরিবারের ক্ষেত্রে গিয়েও পড়বে। একদমই, আমরা তো তাই দেখছি যে পরিবার তখন কি করে, পরিবার কিন্তু সঠিকভাবে বাচ্চাদেরকেও শিক্ষাটা দিতে পারছে না, কারণ আমার ওই সেন্সটাই কাজ করছে না। আমার পারসেপশন, আমি যেই পারসেপশনে দেখছি সেই পারসেপশন আমার পার্টনার নিচ্ছে না। আমার যে ভ্যালুটা, এই পারসেপশনটা, আমি যেটা দেখছি, আমি যে সঠিক চিন্তা করছি, সেটা আমার পার্টনার অন্যভাবে নিচ্ছে, বা আমার পার্টনার হয়তো ওটা চিন্তাই করছে না। তো এটাই ধীরে ধীরে এস্টাবলিশ হয়ে যায়, প্রতিষ্ঠিত হওয়ার পর তখন কিন্তু আমার ওই ভ্যালুটা আর আমি সঠিক জায়গায় আমি দিতে পারি না বা প্লেস করতে পারছি না। একদমই। তো এই যে পরিবার হচ্ছে প্রথম শিক্ষা কেন্দ্র, সেই পরিবার থেকে আসলে ভ্যালু সিস্টেমগুলো প্র্যাকটিস হওয়া প্রয়োজন আছে প্রথমে। সেখানে যদি প্রপারলি প্র্যাকটিস হয় তাহলেই আসলে একজন বাচ্চার পক্ষে সেটা শিখে শিখে বড় হওয়া সম্ভব, যে নিজের জীবনে প্র্যাকটিস করার আগে সে আগে ভিজুয়ালাইজ করলো যে পরিবারে কেমনভাবে আছে বা চারপাশে কেমনভাবে এটা প্রচলিত আছে, তাহলে সে উৎসাহী হবে ওই জিনিসটাই প্র্যাকটিস করবার জন্য, রাইট? চমৎকার বলেছেন। একটা বিরতির সময় হয়ে এসছে, আমরা বিরতির পরে সে আবার কথা বলছি। দর্শক, একটা ছোট বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে সম্পর্কে অস্থিতিশীলতা এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয় রাখি গাঙ্গুলির সাথে।
যে জায়গাটি আপনি খুব সুন্দর করে অ্যাকচুয়ালি ক্ল্যারিফাই করেছেন যে নৈতিক অবক্ষয় জিনিসটা কিভাবে হয় এবং কোথার থেকে এটা মূল পরিচালনা হওয়া প্রয়োজন। তো আমরা যদি একটু আগাই এভাবে যে একটি শিশু বড় হতে হতে আসলে তার নৈতিক যে মূল্যবোধ সেগুলোর মূল প্র্যাকটিসে শুরু করে তার কিশোর বয়স থেকে। তার আগে যেটুকু আছে কিশোর বয়সে সে কিছুটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট হয়, সেই ইন্ডিপেন্ডেন্স থেকে সে কিন্তু অনেক কিছুই চর্চা করে। সেখানে এই নৈতিক মূল্যবোধ থেকে তার মানুষের প্রতি সম্মান প্রদর্শন করা থেকে শুরু করে কি আচরণ করবে, কোন আচরণটা সামাজিকভাবে গ্রহণযোগ্য, একই সঙ্গে যেহেতু তখন সে একটু করে বড় হচ্ছে তখন অপোজিট সেক্সের প্রতি তার আগ্রহ, সেখানে আপনি সঙ্গী নির্বাচনের কথা যেটা বললেন সেই সঙ্গী নির্বাচনের জায়গায়ও কিন্তু তাদের কিছু এক্সপ্লোরেশন হতে থাকে। তো এই কিশোর বয়সের নৈতিক জায়গাটি, সেই জায়গাটি নিয়ে যদি একটু বলেন যে এই সময়টাতে যদি কেউ এরকম হয় যে যার পরিবারে নৈতিক ব্যাপারগুলোর মানদণ্ড, যেটা নৈতিক মানদণ্ড আসলে খুব স্বাভাবিকভাবে পালন হচ্ছে না, তার ক্ষেত্রে কি ধরনের অসুবিধা তৈরি হতে পারে? এটা অবশ্যই হচ্ছে খুব দরকারি একটা ব্যাপার যে একটা বাচ্চা যখন এই কিশোর বয়সে পদার্পণ করে তখন তার মধ্যে অনেক চেঞ্জেস আছে। আমরা দেখি যে হরমোনাল চেঞ্জেসগুলো তখন এর সাথে সাথে তার হচ্ছে মুডের কিছু চেঞ্জ আমরা দেখি, তার মুড সুইং হয় এবং তার চিন্তার ক্ষেত্রেও আমরা দেখি যে অনেক পরিবর্তন আসে। এখন এই যে পরিবর্তন, এটার সাথে পরিবার কিন্তু অনেক ক্ষেত্রে জড়িত। আমরা আসক্তির কথা বলি না, যে আমরা বিভিন্ন সময়ে যে বিভিন্ন আসক্ত ব্যক্তিদের দেখি, ওই সময়টাতে দেখা যায় যে একটা বাচ্চা স্ক্রিনে আসক্ত হচ্ছে, মোবাইলে আসক্ত হচ্ছে, সে হয়তো ড্রাগে চলে যাচ্ছে। পাশাপাশি আসক্তিটা কিন্তু সঙ্গীর ক্ষেত্রেও হয়ে যায়, যেটা আমি কিছুক্ষণ আগেও বললাম যে পোশাক বদলের মতো সে সঙ্গী বদল করছে। এখন আজকাল বাচ্চাদের মধ্যে বলতে শুনি হচ্ছে সিচুয়েশনশিপ। তার মানে হচ্ছে রিলেশনশিপ না, কিন্তু সিচুয়েশনশিপ। তার মানে হচ্ছে বাচ্চাটি কোনো কমিটমেন্টে জড়িত না, তার মানে সে দেখছে তার আশেপাশের পরিবেশ, ওখান থেকে সে শিক্ষা গ্রহণ করছে যে একজন সঙ্গীকে ট্রায়াল বেসিসে আমি নিতে পারি। এই যে অবক্ষয়টা, বাচ্চাটা দেখছে একটা সঙ্গী আমি ট্রায়াল বেসিসে নিতে পারি, তার মানে আমি একটা গাড়িকে কিন্তু ট্রায়াল বেসিসে আমি রাস্তায় চালাতে পারি, একটা মোবাইল ট্রায়াল বেসিসে চালাতে পারি, বাট একটা সঙ্গী, একটা মানুষ, আমি তাকে ট্রায়াল বেসিসে নিচ্ছি, সেটাকে সিচুয়েশনশিপ ধরছি। যদি আমার তাকে ভালো লাগে আমি অগ্রসর হব, ভালো না লাগলে আমার কোনো দায় নেই, আমি তাকে ছেড়ে দেব। এই যে আমার অবক্ষয়টা, এখানে কিন্তু পরিবার একটা বড় ভূমিকা পালন করে। কারণ কিশোর বয়সে আমি যদি তাকে ওই সময়টায় শিক্ষা না দেই, আজকাল দেখেন বাচ্চারা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, তার যে পার্টনার আছে সেই পার্টনারকে সে এরকমভাবে কিন্তু নিচ্ছে, আমার ভালো লাগলে তুমি আছো, ভালো না লাগলে নাই, কোনো কমিটমেন্ট নাই। তাহলে আমার এখানে কিন্তু নৈতিকতা থাকছে না, একটা মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করছে না। কিন্তু এই পরিবর্তনটাই, এই যে আমার অবক্ষয়, এই যে স্খলন, এটা পরবর্তীতে আমার পরিবার গঠনে বা আমি যখন আরেকটা স্টেজে যাব, আরেকটা ফেজে যাব, ওই ঘটনাটা বা এই স্খলনটা আমার পরবর্তী জীবনেও কিন্তু অনেক বেশি রকমের অবক্ষয় তৈরি করে দেয়। এক্স্যাক্টলি। তো এই জায়গাটাতে এই যে কিশোর বয়সের যে এই যে স্খলন, সে তো আসলে খুব সচেতনভাবে সেই এই কাজটাতে পার্টিসিপেট করছে না। যদিও আমি কথা বলে দেখেছি যে যে সিচুয়েশনশিপ ব্যাপারটা নিয়ে তোমরা কেমন ফিল করো, তোমরা কতটা এটাকে সমর্থন করো, ওরা সমর্থনও করে না কিন্তু কাজটা ফলো করে। সিচুয়েশনশিপে তারা যায় বিভিন্ন সময়। তো ওদের ভিতরে আসলে কি ধরনের টার্বুলেন্স হয় এই সব ব্যাপারগুলোর কারণে, সেটা যদি ছোট্ট কিছু আমাদের বলতে পারে। হ্যাঁ, যেমন আমি যখন ওদের সাথে কথা বলি, দেখা যায় ওরা অনেক সময়ে বিভিন্ন এক্সাম্পল দেয় যে আমার পার্টনার আমার সাথে খুব অ্যাঙ্গার ইস্যুস আছে, সে ইমোশনাল, অনেক সময় ইমোশনাল ডিপেন্ডেন্সি তৈরি করছে, সে আমাকে হয়তো ইমোশনালি ব্ল্যাকমেইল করছে, আমি এটাতে থাকতে চাচ্ছি না, আমি এর থেকে বেরোতে চাচ্ছি।
এই কারণেই আমি এই সিচুয়েশনশিপে যাচ্ছি, যাতে সে আমার প্রতি ইমোশনাল ডিপেন্ডেন্সি তৈরি করতে না পারে। আমার পারসেপশন, আমি কোন পারসেপশনে তাকে নিচ্ছি, আমি আমার চতুর্দিক দেখে আমি আমার নিজের মতো করে তাকে চিন্তা করছি। যখনই আমার নিজের মতো করে চিন্তা হচ্ছে না, তখনই কিন্তু প্রবলেমটা তৈরি হচ্ছে, এবং সমস্যাটা কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারছি না, এবং ওখান থেকেই কিন্তু প্রবলেমটা শুরু। আমি আসলে যে কি চাচ্ছি এটাই কিন্তু আমি বুঝতে পারি না। যেমন অনেক ক্ষেত্রে আমি আমার মতো করে যখন সঙ্গীটাকে চিন্তা করি, আমি তখন তার বিহেভিয়ারটাকে আমরা মূল্যায়ন করি না। একই সঙ্গে কিন্তু সঙ্গীও তার মতো করে চিন্তা করছে। হ্যাঁ, আমি আমার মতো করে তাকে ভাবছি, সে তার মতো করে আমাকে ভাবছে, মানে চাইছি যে আমার মতো হোক। হ্যাঁ, তার মতো করে যখনই হচ্ছে না, তখনই কিন্তু তাদের ব্রেকআপ ইস্যুটা এসে যায়, এবং তখনই মনে হয় যে না, আমি আরেকটা পার্টনার নিব। অনেকে আবার একই সাথে প্যারালালি দুজন পার্টনারের সাথে কানেক্টেড থাকে, যে আমার ওকে ভালো লাগছে না, না লাগলে আমি ওর কাছে যাব। এই জিনিসগুলো কিন্তু বর্তমানে চলছে, এবং এটাই কিন্তু অবক্ষয়ের মূল কারণ। এই প্র্যাকটিসগুলো যারা করছে তাদের মানসিক জায়গাটা আসলে কেমন থাকে? খুব ভালনারেবল থাকে। অনেকে, আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে বাবা মায়ের সেপারেশন অথবা ডিভোর্স, অথবা এমন পরিবার যেই পরিবারে কোনো মানদণ্ড নেই, যেখানে হ্যাঁ, নৈতিকতার মানদণ্ডটা নেই, যেখানে আমাদের নৈতিকতাটা হচ্ছে মেইন ইস্যু। পরিবারের গ্রাউন্ড রুলস, এই রুলসগুলো যেখানে কাজ করে না, সেখানে সন্তান কিছু শিখতে পারছে না। অনেক ক্ষেত্রে হয়তো থাকছে, কিন্তু কোয়ালিটি টাইমের জন্য সন্তান ওই শিক্ষাগুলো গ্রহণ করতে পারছে না। এটাই কিন্তু তার পারসেপশনটাকে চেঞ্জ করে দিচ্ছে। যখনই তার পারসেপশন চেঞ্জ হচ্ছে, তার চিন্তার জায়গাটা কিন্তু পরিবর্তন হয়ে যায়, অথবা সে তার ওই চিন্তার জায়গাটাকে তৈরিই করতে পারছে না। কোনো কিছু চিন্তা না করেই সে হয়তো স্টেপ নিচ্ছে। এটাই তার অবক্ষয়ের মূল কারণ বলে আমি মনে করি। তো এর যে একটা আফটার এফেক্টও আছে আপনি বললেন, সেই দিকে যদি আমরা যাই, যে পরবর্তী জীবনে এটার কি ভূমিকা পড়তে পারে? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন, যে পরবর্তী জীবন। হ্যাঁ, পরবর্তী জীবনে আমরা যেটা, পরবর্তী জীবন মানে হচ্ছে আমরা তার বিবাহিত জীবনটাকে বলি। অনেকে এমন হয় যে তার সঙ্গীটা সঠিক নির্বাচন হলো না, সে কিন্তু চাপটা সহ্য করে নেয়। আমরা, আপনার মনে আছে কিনা বয়লিং ফগ সিনড্রোম, যে একটা ব্যাঙকে সেদ্ধ বয়েল পানির মধ্যে আমরা যদি তাকে ছেড়ে দেই, সে একটু একটু করে তার তাপটা গ্রহণ করতে থাকে। তাপ গ্রহণ করতে সে অ্যাডজাস্ট করতে চেষ্টা করে। ওই অ্যাডজাস্ট করতে করতে এমন একটা সময় চলে আসে যখন সে আর সহ্য করতে পারছে না, এবং সে তখন লাফ দিয়ে পড়ে যেতে চায়, কিন্তু তার শক্তি সামর্থ্য কোনোটাই আর থাকে না, তখন সে নিস্তেজ হয়ে যায়। মানুষের ক্ষেত্রেও কিন্তু তাই, যে সঠিক সময়ে যদি সঠিক সিদ্ধান্তটা সে নিত প্রাথমিক অবস্থায়, তাহলে কিন্তু তার এত দূর পর্যন্ত যেতে হতো না। সে কিন্তু সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে তার সঠিক সঙ্গীটাকে সে নির্বাচন করতে পারত, কিন্তু সেটা সে না করে সে একটা ভুল সঙ্গী নির্বাচন করে সে তার সাথে আস্তে আস্তে মার্চ করতে চেষ্টা করে। কিন্তু এমন একটা সময় আসে যখন তার আর করার কিছু থাকে না, তখন সে না পারে বের হতে, না পারে থাকতে। ওই সময়টাই কিন্তু তার স্খলনটা ঘটে। হয়তো সে মানসিক চাপে এমনভাবে এমন পরিণতিতে পড়ে যে তখন আর কিছু সহ্য করতে পারছে না, তার ডিসঅর্ডারিটিতে পড়ে যায়। সে হয়তো তার কোনো কিছু, তার আশেপাশের কোনো কিছুকে সে সহ্য করতে পারছে না, সে তার ফ্যামিলিটাকে ঠিকভাবে চালাতে পারছে না, তার বাবা মার কাছেও বলতে পারছে না, হাজবেন্ডের কাছেও বলতে পারছে না, অথবা সন্তান যদি হয় তার সাথেও শেয়ার করতে পারছে না, এবং সে ধীরে ধীরে তার পরিণতি হয়ে যায় এমন একটা জায়গায় যে সে তার স্বাভাবিক অবস্থার মধ্যেই সে আর থাকতে পারছে না। সে সন্তানকে শিক্ষা দিবে কি, সে নিজেই তো ঠিক থাকতে পারছে না, তার পারিপার্শ্বিকতা তার কাছে অসহ্য মনে হয়। তো আমরা এই জন্যই, যে আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা আমরা যাতে গ্রহণ করতে পারি, এই সচেতনতা বোধ যাতে আমাদের থাকে, এই জায়গাটাতে যেন আমরা প্রত্যেকটা পরিবার এবং আমাদের বাবা মা যারা আছে, অথবা আমাদের যে ইনস্টিটিউশনগুলো আছে, আমরা যাতে সন্তানকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে
সহায়তা করতে পারি, এই অনেক ধন্যবাদ। সচেতনতা বোধ যাতে আমরা গঠন করতে পারি। আচ্ছা, অনেক ধন্যবাদ এই জায়গাটা চমৎকারভাবে এক্সপ্লেইন করবার জন্য। আরেকটা বিরতি নিয়ে এসে আমরা আবার কথা বলছি। আমাদের অবশ্যই জানতে হবে যে আসলে সঠিক সিদ্ধান্ত বলতে আমরা কি বুঝছি এবং এই যে সঠিক সময়ের কথা বলছি সেই জায়গাটাও আমরা কিভাবে বুঝবো। প্রিয় দর্শক, ছোট্ট আরেকটা বিরতির সময় হয়ে এলো, সঙ্গেই থাকবেন আশা করি। চলছে প্রমিসেস জানতে চাই। আপনারা দেখছেন আজকের আলোচনা রাখি গাঙ্গুলির সাথে। আলোচনা হচ্ছে সম্পর্কে অস্থিতিশীলতা এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয় এই বিষয়ের উপর। আপা যেই জায়গাটিতে ছিলাম আমরা সেখান থেকে যদি আরেকটু আগাই, যে সঠিক সিদ্ধান্তের কথা আপনি বলেছেন, সঠিক সঙ্গী নির্বাচনের কথা বলেছেন। কিভাবে এই সঠিকতা বলতে আমরা কি বুঝাই এবং কিভাবে একজন সঠিক সঙ্গী নির্বাচন করব, সঠিক সময়টাই বা কোনটা? প্রত্যেকটা মানুষেরই একটা আলাদা দৃষ্টিভঙ্গি থাকে। জি, আমার অ্যাপ্রোচের সাথে যার মিলবে আমি কিন্তু তাকেই আমার সঙ্গী হিসাবে গ্রহণ করব। এটা এমন না যে আমি আমার মেনু চার্টের মতো আমি কিছু সাইন সিমটম এখানে দিয়ে দিলাম, ওখান থেকে আমি নির্বাচন করে নিলাম, সেটা কিন্তু সম্ভব না। এটা চলতে 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 একটা পর্যায়ে দেখা যায় যে আমি নিজে থেকে একটা সঙ্গী নির্বাচন করতে যাই, তখন আমার কিছু মূল্যবোধ পরিবার থেকে শিক্ষা, কিছু পরিবেশ থেকে আসা, কিছু আসে আমার অর্গানাইজেশন থেকে আমাকে কিছু শিক্ষা দেয়। আমরা এভাবেই হচ্ছে আমাদের মূল্যবোধটাকে আমাদের ভেতরে আমরা গ্রহণ করি। আমার এই মূল্যবোধের সাথে যখন একটা ব্যক্তিকে আমি দেখব যে আমার নৈতিকতা আমার এই মূল্যবোধের সাথে আমার মিলছে, তখনই আমি কিন্তু সঙ্গীটা নির্বাচন করব। না হলে ওই যে বয়লিং ফগ সিনড্রোম এরকম একটা অবস্থায় পড়ে যেতে পারে। সো এই জায়গাটাতে কিন্তু আমাকে স্ট্রিক্টলি হ্যান্ডেল করতে হবে। আমি এমন কাউকে নির্বাচন করব না যে মানুষটা আমার মূল্যবোধ, আমার নৈতিকতা, আমার দৃষ্টিভঙ্গির সাথে মিলবে না। দেখবেন দীর্ঘদিন চলার পরেও একটা মানুষকে কিন্তু চিনতে পারা যায় না। এই মানুষটাকে চিনতে হলে তার আচরণকে জানতে হবে এবং আচরণকে জানতে হলে তার সাথে মিশতে হবে। দীর্ঘদিন চলার পরেও আমি আমার সঙ্গীটাকে বুঝতে পারি না যে সে হয়তো নার্সিসিস্টিক পার্সোনালিটি নিয়ে সে চলছে, পজিটিভনেস তার ভেতরে আছে, ডমিনেটিং টেন্ডেন্সি আছে। এখন আপনি বলতে পারেন যে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তো আমি এই জিনিসগুলো হয়তো আমি দেখছি না বা জানতে পারছি না, এটা পরবর্তীতে বিভিন্ন ঘটনাক্রমে আসে এবং যখন আসে তখন মানতে পারাটা কঠিন হয়ে যায়। কিন্তু কিছুটা প্যারামিটার তো আমরা জানি যে আমার অ্যাপ্রোচ, আমার দৃষ্টিভঙ্গিটার সাথে যেই ব্যক্তিটির মিলবে তার সাথে কিছুটা হলেও আমার মিল থাকবে, আমার মূল্যবোধের মিল থাকবে, আমার প্রিন্সিপালের মিল থাকবে। সেক্ষেত্রে আমি যখন সঙ্গীটাকে যাচাই বাছাই করে নিব তখন দেখা যাবে যে আমার এই অ্যাপ্রোচগত দিকগুলো অনেক ক্ষেত্রে তার সাথে মিলে যাচ্ছে এবং তখনই আমি সিদ্ধান্ত গ্রহণ করব। এখানে একটা ব্যাপার যেমন হয়, অনেকেরই ক্ষেত্রে এই মাইন্ডসেটে থাকেন যে কিছু একটা পাচ্ছি যেটা যে মানে এমন একটা কোনো ফিচার আমি পাচ্ছি যাকে নির্বাচন করতে চাচ্ছি, সেটা আমার পক্ষে আসলে মানা সম্ভব না। কিন্তু একটা মাইন্ডসেটে আমি হয়তো আছি যে এটা আমি পরিবর্তন করে নেব, এটা ভবিষ্যতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে একটা ব্যাপার অনেক ক্ষেত্রেই এটা যেমন হয়, আমরা তো ড্রাগ অ্যাডিকশন নিয়েও আসলে বলেছি, অনেকেরই ক্ষেত্রে অ্যাডিকশন অবশ্যই একটা রেড ফ্ল্যাগ সম্পর্ক এবং সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে, রাইট? তো সেই জায়গাগুলোতে অনেক সময়ই কিন্তু এটা আসে যে আচ্ছা এটা তো আস্তে আস্তে বিয়ের পরে ঠিক হয়ে যাবে, আমি ঠিক করে নেব। এই যে একটা মাইন্ডসেট, সেই জায়গাগুলো নিয়ে যদি একটু কিছু বলেন, এটা আসলে কেমন? হ্যাঁ, এটা আমাদের আসলে একেবারেই রং কনসেপ্ট যে আমি ঠিক করে নিব। একটা মানুষ, এটা খুব মেয়েদের ভেতর থাকে যে আমি ঠিক করে নেব। আমরা দেখি যে হ্যাঁ, মেয়েরা সবসময় চিন্তা করে ঠিক আছে আমি আমার ভালোবাসা, আমি আমার কেয়ারিং, এগুলো দিয়ে আমি ঠিক করে নিব। কিন্তু একটা মানুষের বেসিক এটা কিন্তু পরিবর্তন হয় না। এটা একটা না একটা সময় এটা ক্লিক করেই। এই বেসিক জায়গাটাকে ঠিক করার ক্ষেত্রে আমরা ভুল একটা কনসেপ্ট নিয়ে চলি, আমি ঠিক করে নিব।
যখনই এই চিন্তাটাকে আমরা ধারণ করি এবং এভাবে এগোতে থাকি, তখনই কিন্তু আমাদের ভুল নির্বাচন হয়। আমরা কিন্তু বুঝতে পারি না যে এই মানুষটাকে ঠিক করে নেয়ার মতো কিন্তু কিছু নাই, কারণ বেসিক যে জিনিসটা এটা কিন্তু পরিবর্তন কখনো হয় না। মানুষের পার্সোনালিটি এটা তার জন্ম থেকে তৈরি হয়। আমরা জানি যে ফ্রয়েডের কনসেপ্ট 5 বছরের মধ্যে তার পার্সোনালিটি তৈরি হয়ে যায়, বাকিটা এক্সটেনশন। আমরা হয়তোবা থিওরি দিয়ে চলছি, কিন্তু যারা থিওরির বাইরে আছে তখন সে কী করবে? তখন কিন্তু সে তার বড়দের সাহায্য নিতে পারে, বাবা মার সাহায্য নিতে পারে, যদি প্রয়োজন হয় সে তার একজন এক্সপার্টাইজের সাহায্য নিতে পারে। আমরা তখন হয়তো চিন্তা করি যে এক্ষেত্রে আবার একজন এক্সপার্টাইজের সাহায্য নিতে হবে, এটা তো আমরা কখনো দেখি না বা আমরা হ্যাবিচুয়েটেড না যে একজন এক্সপার্টাইজের সাহায্য নেওয়া। কিন্তু আমাদের এখন সচেতনতা বৃদ্ধি পেয়েছে, আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো চালিয়ে থাকি এই সচেতনতা বৃদ্ধির জন্যই, যে হ্যাঁ, তোমার সঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু তোমার কিছু সিদ্ধান্ত গ্রহণে তোমার কিছু অ্যাপ্রোচের ব্যাপার আছে, যেটাতে নাকি তুমি অবশ্যই তোমার সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তুমি সঠিক সিদ্ধান্ত গ্রহণে তুমি কি বলবো এটাকে, তুমি পারদর্শী হতে পারবে। তো এক্ষেত্রেও কিছু প্রয়োজনীয়তা আছে আমি মনে করি। একজন সঙ্গী নির্বাচনের জন্য 100% কোনো কিছু তো প্রেডিক্ট করা সম্ভব নয়, প্যারামিটারও নেই, কিছু জিনিস আবার হিডেনও থাকে, এটা অবশ্যই সত্যি। কিন্তু তারপরে আপনি যেটা বলছেন আমি সেটাতে খুব এগ্রি করছি যে কিছু জিনিস রিফ্লেক্ট করে, কিছু ভ্যালু অফ পারসেপশন আছে। এবং এখন যেহেতু সময়টা এমন যে আগে বেশ খানিকটা সময় কাটিয়ে দেখেই নেওয়া হয় যে আসলে মিলছে কতটুকু, এবং সেখানে দোষের কিছু নেই। একটা সময় পর্যন্ত অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, এবং এখন অ্যারেঞ্জ ম্যারেজেও সেটা হয়, বেশ কয়েক মাস হয়তো সময় নিচ্ছেন, কথা বলছেন, নিজেদেরকে বোঝার চেষ্টা করছেন। কিন্তু একটা সময় এটা ছিল না, একদম অন্ধের মতোই শুধু মুখ দেখাদেখি করে, কখনো কখনো মুখও না দেখে বিয়ে হয়ে যেত, এবং সেই সম্পর্কটাতেই আজীবন থাকবার মতো একটা ব্যাপার ছিল। কিন্তু এখন সেটা নেই। কিন্তু চেক যখন করতে চাচ্ছি তখন আসলে আমি কি প্রপারলি চেক করছি কিনা, নাকি আমি কিছু জায়গায় অন্ধ হয়ে থাকছি যে আমি ঠিক করে নেব, দেখেও আনদেখা হচ্ছি, যেটাকে বলে ওভারলুক করা বা ইগনোর করা, সেই জিনিসগুলোর ভেতরে যেন না থাকি। হ্যাঁ, আপনি এই যে ইগনোর করার ব্যাপারটা বলেছেন, দেখেন একটা মেয়ে তার বিবাহিত জীবন, আমি একটা কেস স্টাডি বলি। জি। একটা মেয়ে তার একটা বিবাহিত জীবন শুরু করলো তার সঙ্গীর সাথে, তার সাথে অনেক ক্ষেত্রে তার মতের অমিল, এই মতের অমিলটা হতে হতে তার অনেকগুলো বছর পেরিয়ে গেছে। অনেকগুলো বছর পেরিয়ে যাবার পরে সে দেখলো যে কোনোভাবেই সে কিন্তু ভালো থাকছে না। সে কী করলো, তখন খোঁজ করতে শুরু করলো যে এমন একজন সঙ্গী যেই সঙ্গীটা তার সাথে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে। তার মানে এই না যে সে সংসার থেকে বেরিয়ে যাচ্ছে, এক্ষেত্রে সে আমরা যেটাকে বলি হচ্ছে এক্সট্রা ম্যারিটাল রিলেশন, ওই ক্ষেত্রে তার এমন একটা সঙ্গীকে সে নির্বাচন করলো, তার সাথে খুব ভালোভাবে মানিয়ে যাচ্ছে, তার সাথে কথা বলছে, সে ভালো থাকছে, এবং একটা সময়ে সে হয়তো চিন্তা ভাবনাও কিছুটা শুরু করে দিল, এবং চিন্তা ভাবনা করতে করতে দেখলো সেই সঙ্গীটির ক্ষেত্রেও কিছুটা ল্যাকিংস আছে। সঠিকভাবে একটা 100% যদি আমি একটা মানুষকে আমার মতো করে চাই, সেটা সম্ভব না। এবং ওই জায়গাতে সে সঠিকভাবে সে হয়তো চিন্তা করলো যে আমার এই সঙ্গীটি আমাকে খুব আনন্দ দিচ্ছে, আমি তার সাথে প্যারালালি চালিয়ে যাচ্ছি একটা সম্পর্ক, আমি আমার ম্যারিড লাইফও চালাচ্ছি, পাশাপাশি আমার এই সঙ্গীটির সাথেও আমি খুব ভালো আছি। তার মানে এই না যে অনৈতিক সম্পর্ক, তার সাথে একটা মেন্টাল একটা অ্যাটাচমেন্ট। এখন সে কিছুদিন পর জানতে পারলো সেই সঙ্গীটি সে এরকমভাবে আরও কয়েকজনের সাথে হয়তো জড়িত। এবার এটা তো অবশ্যই হওয়া সম্ভব যে আমি হয়তো অনেক দিন পরে সত্যিই দেখলাম যে কম্প্যাটেবিলিটির জায়গাটা আমাদের হচ্ছে না। তো সেই জায়গাটিতে তো অ্যাকচুয়ালি এই যে মানে আমরা নৈতিকতা নিয়ে যেটা বলছিলাম, আমাদের নৈতিকতা কিন্তু এটা শেখায় না যে একজনের সাথে সম্পর্ক থাকতে থাকতে আরেকজনের সাথে প্যারালাল সম্পর্ক চালানো। আমার যদি আপনি যেটা বললেন সেই সূত্র ধরে যদি আগাই যে আমার নিডটা আসলে কোথায়, আমার নিডটা যদি অন্য জায়গায় হয় তাহলে এখানে আমার ভার্বালাইজ হয়ে যাওয়াটাই প্রয়োজন, তাই না? হ্যাঁ, আগে দেখতে হবে যে আমার নিডটা আসলে কি। হ্যাঁ, আমরা এই জায়গাটাতে আরেকটু কথা বলবো একটা বিরতি নিয়ে এসে।
আরেকটা বিরতি নেব দর্শক, আশা করি এবারও সঙ্গে থাকবেন। আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে রাখি গাঙ্গুলির সাথে সম্পর্কে অস্থিতিশীলতা এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয় এই বিষয়ের উপর। রাখি আপা, ঠিক যেখানটায় ছিলাম, আপনি যেটা বলে শেষ করেছেন যে আমার নিডটা আসলে কি সেটা আগে খেয়াল করা। আমার আসলে নিডটা কি, এই নিডটা কিন্তু আমি বুঝতে পারি না। যখন আমি চলতে চলতে এমন একটা পর্যায়ে চলে যাই যে আমি আমার মানসিক শান্তি কোথাও পাচ্ছি না, এই বেসিক নিডটা, আমি কিসেতে খুশি থাকবো, আমার হ্যাপিনেসটা আসলে কোন জায়গাটায়, আমি স্বস্তি বোধ করব কোন জায়গাটায়, এটা আমি বুঝতে পারি না। এই জায়গাটাকে আমাকে শনাক্ত করতে হবে। আমার লুপ হোলগুলো আসলে কোন জায়গাটায়, এটা বন্ধ করতে হবে। এখন যখনই আমি যেই কেস স্টাডিটা আপনাকে দিলাম, বললাম যে সে প্যারালালি চালাচ্ছে আরেকজনের সাথে সম্পর্ক, পাশাপাশি পরিবার, এখানে কিন্তু তার নৈতিক অবক্ষয় ঘটছে। দেখেন এর মানে প্রভাবটা কি পড়ে? প্রভাবটাও কিন্তু পড়ছে যে সে তার পরিবারে কিন্তু সঠিকভাবে সময় দিতে পারছে না, সে তার বাচ্চাকে সময় দিতে পারছে না, সে তার হাজবেন্ডকে সময় দিতে পারছে না। সে এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে তার নিজের হ্যাপিনেসটা খোঁজার জন্য, যেটা আসলে সে নিজেও জানে না আসলে আলটিমেট গোলটা কি, আসলে সে চাইছেটা কি, এটা কিন্তু সে বুঝতে পারে না। যখনই সে বুঝতে পারে না তখনই কিন্তু তার স্খলনটা ঘটে। আমি আমার নৈতিকতার সাথে এটাকে সম্পর্কযুক্ত করতে চাচ্ছি, তার কারণ এখানে আমার নৈতিকতা কিন্তু থাকছে না, এবং তখনই কিন্তু পরিবারে অশান্তি, এবং পরিবারে তখনই কিন্তু দেখা যায় যে তার বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে। বাচ্চাটা হয়তো মার কাছ থেকে সময় পাচ্ছে না বা বাবার কাছ থেকে সময় পাচ্ছে না, সে বিভিন্ন আসক্তিতে চলে যাচ্ছে, পড়াশোনা ঠিকমতো করছে না, স্ক্রিনে বেশি সময় দিচ্ছে, তার রেজাল্ট ভালো হচ্ছে না, এবং তার গোল সেট করতে পারছে না, এবং ফলাফল আপনারা দেখেছেন, আমরা দেখছি যে বিভিন্ন আসক্তিতে জড়িয়ে যাচ্ছে, তার ব্যাড কোম্পানি বা রিস্কি কোম্পানির সাথে জড়িয়ে যাচ্ছে, এবং এই আসক্তি তার পরবর্তী জীবনটাকে করে দিচ্ছে একদম ভালনারেবল, এবং সেটার ছায়া কিন্তু পরিবারেও পড়ছে। এটা যেমন ইম্প্যাক্ট হিসেবে সন্তানের উপরে আসক্তিটা এসেছে, যারা এই নৈতিকতার মানে অনৈতিক ব্যাপারগুলো ফলো করছেন নিজেরা, তাদের মধ্যেও কিন্তু আসক্তি চলে আসতে পারে। কারণ তারা তো আসলে নিজেরাও ভালো নেই, অন্য কারোর সাথে সম্পর্ক আছে, কিন্তু তারপরও কিন্তু সে তার নিজের ভালো থাকাটাতে এনশিওর করতে পারেননি, সেখান থেকেও কিন্তু আসক্তি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি যে ঘটনাটা বললাম, আমার সেই ক্লায়েন্টটা পরবর্তীতে স্লিপিং পিলে আসক্ত হয়ে যায়, এবং এটা দীর্ঘদিন প্র্যাকটিস করার পর তাকে আসলে পুনর্বাসন কেন্দ্রেও নিয়ে আসতে হয়। এবং আপনি জানেন যে এই পুনর্বাসন কেন্দ্রে এই জার্নিটা কিন্তু আসলে খুব স্মুথ না, এবং এই জার্নিটা খুব কষ্ট করে আমাদের এগিয়ে নিতে হয়। আমাদের লেভেল অফ চেঞ্জেসের আমরা যে 6টা কম্পোনেন্ট আছে, এর মধ্যে হয়তো তাকে জোর করে আনতে হয়েছে, আমরা রেস্কিউ করে তাকে এনেছি, এবং তার যে চেঞ্জেসগুলো, যে তার যে বিভিন্ন স্টেজে যে প্রিপারেশন, অ্যাকশন, তার যে মেইনটেনেন্স, এগুলো কিন্তু সঠিকভাবে হয়নি, কারণ তার পরিবারটাই হচ্ছে ভালনারেবল। তাহলে দেখেন শুরুটা হলো কোথা থেকে, তার কিছুটা ভালো লাগা থেকে, তার নিডটা ফুলফিল হওয়া থেকে, যে নিডটা আসলে কি সে বুঝতে পারছে না, এইটার থেকে দেখেন চেইনের মাধ্যমে সে আসক্তিতে পড়ল, এই আসক্তিটা তার পরিবারটাকে নষ্ট করলো, এবং তাকে পরবর্তীতে এমন একটা জায়গায় নিয়ে যেয়ে দাঁড়া করালো যে সে তার লাইফটাই, তার জীবনটাকেই সে কিন্তু অবক্ষয়ের দিকে এগিয়ে দিল। এই যে সব কিছু হলো, সবটাই হচ্ছে যে নৈতিক মূল্যবোধগুলো প্রপারলি তার ভেতরে আগে থেকে গ্রথিত হয়নি, তাই না? হ্যাঁ, পাশাপাশি আরেকটা জিনিস, আমাদের সচেতনতার অভাব। আমরা বিভিন্নভাবে আমরা কিন্তু সাইকো এডুকেশন, যেটা মনোসামাজিক শিক্ষণ, যেটা আমরা সাইকো এডুকেশন দিয়ে থাকি, পরিবারকে দিয়ে থাকি, আমরা বিভিন্ন স্টুডেন্টদেরকে দিয়ে থাকি, আমরা বিভিন্ন অর্গানাইজেশনে কিন্তু আমরা এই সাইকো এডুকেশন দিয়ে থাকি, অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো চালিয়ে থাকি। কেন?
যাতে বুঝতে পারে যে আমরা কোন জায়গাটায় আছি, আমাদের কি করা দরকার, কি করা দরকার না, কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা ভালো কোনটা মন্দ, এটার ফারাকটা যাতে আমরা বুঝতে পারি। আমরা স্টুডেন্টদেরকে কি শিক্ষা দিচ্ছি? তার পরিবারকে সম্মান করা, বাবা মাকে সম্মান করা, আমাদের যে বংশানুক্রমে যে আমাদের হেরিডিটি আছে ওইখান থেকেই সম্মানটা আসে। আমরা আমাদের বাবা মাকে দেখি যে তাদের গুরুজনদেরকে সম্মান করছে, রুলস রেগুলেশনগুলো শিখছে। কিন্তু একটা পর্যায়ে আমি খুব অবাক হয়ে যাই যখন বাবা মা তার সন্তানকে বলে তুমি মোবাইল ইউজ করবে না, এতক্ষণ স্ক্রিনে থাকবে না, অথচ সে ঘরে ঢোকার পরই এই প্র্যাকটিসে আছে, নিজের মোবাইল ব্যবহার করছে, স্ক্রিনে সময় দিচ্ছে, কথা বলছে অর্ধেক, শুনছে না। সে কিন্তু নিজেই এই ম্যাল প্র্যাকটিসের মধ্যে আছে। তো আমি যখন আমার সন্তানকে বলবো আমার সন্তান আমার কাছ থেকে কি শিখবে, এই সচেতনতাটাই আমরা কিন্তু দিয়ে থাকি। আমরা বলি যে আপনারা এই জায়গাটাতে সচেতন হন যাতে আপনার সন্তান আপনার কাছ থেকে শিখতে পারে। যখন আপনার কাছ থেকে আপনার সন্তান এই জিনিসগুলো শিখতে না পারবে তখন তার ভেতরে অটোমেটিক্যালি ডেভেলপ করবে কিছু বাজে জিনিস, যেই জিনিসগুলো আমরা পারসেপশন করছি, পরিবেশ থেকে স্টিমুলাস নিয়ে আমার ভেতরে ধারণ করছি। শুধু পরিবার না, আমরা আশেপাশে চতুর্দিকে দেখছি, আমাদের সোশ্যাল মিডিয়া থেকেও শিখছি, আমরা খারাপ জিনিসগুলোকে নিচ্ছি, কারণ আমার ভেতর নৈতিকতাটা কাজ করছে না। আমার এই প্রিন্সিপাল যখন আমার সঠিকভাবে কাজ করবে না তখনই কিন্তু আমার অবক্ষয়টা শুরু হয়। এক্স্যাক্টলি। এবং যখন বাড়ির বড়রা নিজেরা ফলো করেন না তখন বাচ্চাদের কাছে আসলে সেগুলো শুধুই কাগজে কলমের নৈতিকতা, নৈতিক শিক্ষা, সেগুলোর অ্যাপ্লিকেশন ওদেরও করার ইচ্ছে হবে না। তাই না? এই যে সম্মান করার কথা যদি যেটা আপনি বললেন, বাড়ির বড় প্রতিবেশীকেও কিন্তু ওভাবে কথা বলবার প্রয়োজন আছে। যে কেউ, পাড়া প্রতিবেশী, এলাকা, ওই যে নৈতিক ব্যাপারটা তো আসে শুধু পরিবার নয়, সমাজ, রাষ্ট্র, সবটা জায়গা থেকেই আসে। তো সবগুলো জায়গায় শৃঙ্খলাকে ফলো করা, সেই যে জিনিসগুলো যখন বড়দের কাছ থেকেও আসবে, যে নিয়ম যা আছে, স্টেটের রুল আছে, সেই রুলটা আমি ফলো করব, আমার সোসাইটিতে যা রুল আছে সেটা আমি ফলো করব, তবেই না বাচ্চারও সেটা ফলো করতে ইচ্ছা হবে। এক্স্যাক্টলি। আমি শিখছি আমার সামনে যা ঘটছে, আমার পারসেপশন, আমি কি প্রত্যক্ষণ করছি, সেখান থেকে আমি শিখছি। তো কাজেই পরিবার এখানে কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে। পরিবার যখন একটা মূল্যবোধের দিকে এগিয়ে যায়, মূল্যবোধকে ধারণ করে, গ্রাউন্ড রুলস ফলো করে, সামাজিক যে আমাদের কিছু দায়িত্ববোধ আছে, এই সামাজিক দায়িত্ববোধগুলোকে যখন পরিবার রক্ষা করতে শেখে, এগুলো অ্যাপ্লিকেশন মানে এগুলোর পরিচর্যা করতে শেখে, তখনই কিন্তু বাচ্চাটা শেখে। এবং আমি আমার বাবা মাকে দেখছি যে আমার বাড়ির কাজের লোক, আমার মা আমার বাবার সাথে কেমন ব্যবহার করছে, তার ভাই বোনের সাথে কিভাবে ব্যবহার করছে, এবং সেখান থেকে তার রিটার্নটা কি আসছে, এটা থেকে কিন্তু সন্তান শিখছে। এই শিক্ষাটাই কিন্তু পরবর্তী জীবনে তার পরিবারের ক্ষেত্রে সে অ্যাপ্লাই করে। সে একদমই সেটাই, যে যা আমরা শেখাতে চাই আসলে সন্তানকে, সেটা আগে নিজেদের প্র্যাকটিস করতে হবে, তবেই সন্তান শিখে সেটাকে আবার ধারণ করবে এবং বহন করবে, ধারক এবং বাহক হওয়া যেটাকে বলে। অনেক ধন্যবাদ রাখি গাঙ্গুলি, চমৎকার আলোচনা হলো, আশা করি দর্শকদের উপকার হয়েছে। একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। প্রিয় দর্শক, আজ শেষ করব আমাদের আয়োজন, আশা করি আগামী পর্বেও আপনাদের পাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, খোদা হাফেজ।